এখনো অরণ্য ভাইয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। কি হলো বলো তো? রাত্রি শুকনো একটা ঢোক গিলল। এমনিতেই বিয়ের দিন যত আগাচ্ছে রাত্রির ভেতরের উষ্ণতা তত বৃদ্ধি পাচ্ছে। ওর দিন দুনিয়া কেমন অন্ধকার হয়ে আসে। এরই মধ্যে কণা রুমে প্রবেশ করল। সে ফোন হাতে নিয়ে এসছে। মুখটা আলুর মতন করে বলল, রাত্রিপু, কল রিসিভ কর না কেন? ওর কথায় রাত্রি ফোনের দিকে চাইল। কিছু বলার পূর্বেই কণা তার নিজের ফোনখানা রাত্রির হাতে ধরিয়ে দিল। নাও কথা বলো। এক মুহূর্তের জন্য রাত্রি বুঝল না কথার মানে। ফোনের স্ক্রিনে কোনো নামও নেই। ওর হৃদয় কেমন একটা করে উঠল। মনে হলো অরণ্য কল করেনি তো, করতেই পারে। এমন একটা বিশ্বাস নিয়ে উদ্বিগ্নভাবে ও বলল, হ্যালো। ওপাশ থেকে একটি উষ্ণ শ্বাস ফেলার শব্দ হলো। ব্যক্তিটি ভরাট গলায় বলল, থ্যাংক গড, ফাইনালি তোমাকে পাওয়া গেল। রাগিবের গলা। রাত্রি কি বলবে বুঝল না, চুপ করে রইল। রাগিবই বলল, কতগুলো কল করেছে, রিসিভই করলে না। শেষে না পেরে তোমার এই দুষ্ট বোনের নাম্বারে কল করেছে। ভাগ্যিস ওর নাম্বারটা ছিল। সরি রাকিব, আমি আসলে খেয়াল করিনি, ফোন সাইলেন্ট করা ছিল। সেটা বুঝতে পেরেছি। কল করেছে একটা বিশেষ দরকারে। বিয়েতে তো শাড়ি দেওয়া হলো, বউ ভাতে লেহেঙ্গা নেবে, কেনাকাটা করা হচ্ছে। বাড়ির সবাই খুবই ব্যস্ত, সামনে আরও ব্যস্ততা বাড়বে। তাই আগেভাগে তোমার জিনিসগুলো সিকিউর করতে চাচ্ছে। রাত্রির কানে কথাগুলো যেমন করে এলো সেভাবেই বেরিয়ে গেল। ও শুধু বলল, একটা হলেই হবে। একটা হলেই হবে? এটা কোনো কথা হলো? তুমি বলো কি চাও। লেহেঙ্গা। ওকে, আর কিছু? আর কোনো চয়েস আছে? নেই। আচ্ছা। কথা থেমে গেল। রাগিব বোধহয় আরেকটু কথা আগাতে চাইছিল। এমন সময় মানুষ কথা বলতে চায়। বিশেষ এক ভালো লাগার অনুভূতি থাকে এই সময়ের কথাগুলোতে। তবে রাত্রির এমন মৌনতা ওকে আর কথা আগাতে দিল না। কলটি কেটে যেতেই কণার হাতে ফোনখানা বাড়িয়ে দিল ও। কণা ফোঁস করে দম ফেলে বলল, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। হুট করে আমাকে কল করায় মনে হচ্ছিল হয়তো বকে দেবে। পরে বুঝলাম এই ব্যাপার। কুহু কিংবা রাত্রি কেউ সেভাবে আগ্রহ দেখালো না। অগত্যা কণাকেও চলে যেতে হলো। ও চলে যেতেই শুকনো ঢোক গিলে রাত্রি বলল, একটা হেল্প করতে পারবি? কি? তীব্র ভাইয়ের থেকে আবারও খোঁজ নিবি প্লিজ। আমার আমার কেমন যেন লাগছে কুহু। রাত্রির বুকের ভেতর কান্না জমে আছে। কুহু এগিয়ে এসে দুহাতে রাত্রির মুখটা স্পর্শ করল। আমার ভালো আপু, আমার রাত্রিপু এখনো ভালোবাসে, অথচ ভাগ্যের এ কেমন পরিণতি! রাত্রি কথা বলল না। বলার মতন কিছু নেই। দিন যত আগাচ্ছে অন্তরের দহন তত বাড়ছে। অথচ শুরুতে মনে হয়েছিল কত সহজেই সব কাটিয়ে ফেলেছে। দীপ্র বাড়ি নেই। এখানে ওখানে খুঁজে একবার দীপ্রর কক্ষেও উঁকি দিল কুহু। পেল না। না পেয়ে ভিড়ে যেতে নিতেই আয়নার সাথে ধাক্কা লেগে গেল। আয়না শপিং করে ফিরল। ওর হাতের ব্যাগগুলো মেঝেতে পড়ে গিয়েছে। বিরক্তি চোখে মুখে। কুহু সাহায্য করতে গেলেই আয়না বিরোধ করে উঠল। এই ধরবি না। এ কথাতে কুহু ভ্রু কুঞ্চিত করে ফেলল। আয়না ব্যাগগুলো নিজেই তুলল। সবগুলো দেখে নিয়ে বলল, এগুলো স্পেশাল, দীপ্রর জন্য এনেছি। দীপ্রর জন্য এনেছি। আয়না এমনভাবে বলল যেন দীপ্র ওর স্বামী হয়ে গিয়েছে। কুহু আর কোনো কথা না বাড়াতে চাইল না, তাই পাশ কাটিয়ে চলে এলো। কল দিতেই রিসিভ হলো। দীপ্র বলল, কুহু একটু ব্যস্ত আছে, একটু পর কল দিচ্ছে। কুহু কিছু বলার সুযোগ পেল না। কলটি কেটে গেল। ও অপেক্ষায় রইল। মিনিট 10 পর কলটি এলো। রিসিভ করেই ক্লান্তিময় একটা নিঃশ্বাস ফেলল দীপ্র। কুহু, জি। বল এখন। তখন ব্যস্ত ছিলাম, কথা বলার সুযোগ হয়নি। কল করেছি জানার জন্য। কে? অর্ণব ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে? দীপ্র নিঃশ্বাস ফেলল। এই মেয়েটি তাকে কল করে অন্যের খোঁজ খবর নিতে। একটিবার তার খোঁজে তো কল করে না। ওর মৌনতা দেখে কুহু আবারও শুধালো, হয়েছে যোগাযোগ? হলো মাত্রই। একটা সমস্যা বুঝতে পারছি। কি? অরণ্য নিজেও ভুলটা বুঝতে পেরেছে, সেটার জন্য রিগ্রেট করছে। দীপ্রর খুব হতাশ লাগলো। ও সেভাবেই বলল, রাত্রিপুই আপনার থেকে খোঁজ নিতে বলল? এরা দুজন সত্যি এবার ঝামেলা বাঁধাবে, আমি খুব ভালোই বুঝতে পারছি কুহু। কুহু কি বলবে বুঝল না। এতদিন রাত্রি অরণ্যের জন্য ওর মন কেমন করত, এখনও করে। তবে রাগিব, ওই ভালো মানুষটা মাঝখান থেকে ঠকে যাচ্ছে। ওর ছোট মস্তিষ্ক এত কিছু নিতে পারছে না। ও মৌন হয়ে রইল। সহসাই দীপ্র বলল, খেয়েছিস? না। ঘড়িতে সময় দেখল দীপ্র। ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যাবে। আজ আর বাড়ি ফিরতে মন চাচ্ছিল না, তবে এখন আবার ফিরতে ইচ্ছে হচ্ছে।
দীপ্র আদুরেভাবে ডাকল। কুহু, জি। খুব খেতে পেয়েছে? পাইনি তো। তাহলে একটু অপেক্ষা করতে পারবে? আমি এখনই বের হচ্ছি। হয়তো রাত কিছুটা বেশি হবে, একসাথে খাই। কুহু সত্যিই অপেক্ষায় রইল। রাতের খাবার খেল না। দীপ্রর আসতে একটু রাত হলো। বাড়ির প্রায় অর্ধেক ঘুমিয়েছে অনেক আগেই। জেবা জেগেছিলেন। তিনি ছেলের জন্য খাবার গরম করতে চাচ্ছিলেন। তখনই দবির নিষেধ করলেন, বললেন ঘুমাতে, সব নাকি তৈরি আছে। তবে মায়ের মন তো, তিনি ঠিকই নিচে নামতে যাচ্ছিলেন। তখনই দেখলেন খাবার গরম করছে কুহু। এটা দেখেই স্বামীর কাছে ফিরলেন তিনি। তার চোখে মুখে একরকম উচ্ছ্বাস দেখা গেল। ওহো, খাবার গরম করছে। দেখে এসেছি। এর জন্যই আমাকে মানা করলে? হ্যাঁ। তোমার কি মনে হয় ওদের মাঝে কিছু সম্ভব? দীপ্রর বিষয়টি স্ত্রীকে এখনও জানাননি তিনি। এমনকি আনোয়ারের ভেতর যে ইচ্ছেটি রয়েছে সেটাও গোপন রেখেছেন স্ত্রীর থেকে। তার মৌন হওয়া দেখে জেবা বললেন, কি হলো, কিছু বলো। দেখা যাক কি হয়। আগে ভাগেই কিছু বলা যায় না জেবা। আমি চাই তোমার ছেলের এই সুবুদ্ধি হোক। কুহুটা সত্যি লক্ষ্মী। বীর কিছু বললেন না। এদিকে জেবা সুন্দর একটা স্বপ্নে বোধ হয়ে রইলেন, যা বাস্তব হতে পারে শুধুমাত্র দীপ্র আর কুহুর মন দেয়া নেয়ার ভিত্তিতে। খাবার বেড়ে দিতেই দীপ্র বলল, কুহু আই লাইকড ইট। মাত্রই নিজের প্লেটে খাবার নিয়ে বসেছে। এই কথায় হাবুলের মতন চাইল। দীপ্র মৃদু হেসে বলল, এই যে আমার জন্য অপেক্ষা করলি। কুহুর কেমন একটা অনুভূতি হচ্ছে। বাড়ির পরিবেশ নির্জন। ডাইনিং এরিয়াটা একটু ভেতরের দিকে হওয়াতে এখানকার উপস্থিতি সহজেই শোয়ার ঘরগুলোতে যায় না। তাই কিছুটা নিশ্চিন্তেই বসা গেছে। তবু কেমন কেমন যেন লাগছে, কেমন চোর চোর অনুভূতি হচ্ছে। ও মুখ ফুটে বিষয়টা বলেই ফেলল। এ কথাই দীপ্র হাসল। মাঝে মধ্যে এমন চোর চোর কিছু কাজ করতে হতে পারে, এটা অভ্যাস করে নেয়। অভ্যাস করে নেবে? কুহুর নজর দীপ্রর দিকে ছিল। এবার সেটা প্লেটের দিকে আনল। ভাত নাড়াচাড়া করতে করতে ও বলল, অভ্যাস জিনিসটা খারাপ দীপ্র ভাই। জানি। তবে অভ্যাস করতে কেন বলছেন? কেন বলছিস সেটা তুই তো বুঝিস কুহু। কথার জবাব দেয় না কুহু। মাথা নামিয়ে রাখে। ও বোঝে, বুঝতে পারি সবটা। তবে নিজের করা অতীতের কাজটি গলায় এসে আটকে ধরে, ভেতরে ভেতরে দগ্ধ করে। কোথাও একটা ভয় হয়, সেই ভয়টাকে আগাতে দেয় না। দীপ্রও বোধহয় ওর অনুভূতি ধরতে পারল, তাইলে আর ঘাটালো না। পরিস্থিতি যতটা সহজভাবে নেওয়া যায় ততটাই ভালো। দীপ্র সে পথেই আগাতে চায়। বাড়িতে আজ সবাই উপস্থিত। সবাই মানে সবাই। রাত পোহালেই আয়নার জন্মদিন। আয়োজন করা হচ্ছে বিশালভাবে। আয়না বরাবরই বাবা মায়ের আদরের। ওর জন্মদিনও যেভাবে চায় সেভাবেই করা হয়। আজ সারা দিন বাড়ির ডেকোরেশন করা হলো। আয়না নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করে চলেছে। সব পারফেক্ট হতে হবে। আগামীকাল শুধু ওর জন্মদিন নয়, দীপ্রকে পাওয়ার দিনও হতে হবে। তাই ওর মাঝে এত উল্লাস। কুহু ফিরল ভার্সিটি থেকে। আজকাল পড়াশোনায় বেশ ঘাটতি তৈরি হয়েছে। ওর স্কুলের জয়নিংও পিছিয়ে নেওয়া হয়েছে। কদিন বাদেই ফাইনাল। পরীক্ষাটা ঠিকঠাক দিতে হবে। ও বাড়িতে প্রবেশ করেই এলাহি আয়োজন নজরে এলো। খানিকক্ষণ বাড়ির ভেতর উঠানের মতন পাকা জায়গাটায় দাঁড়িয়ে ও চলে এলো নিজের ঘরে। সেখানে গিয়ে দেখল কণা বসে আছে। তার মন খারাপ। ব্যাগ রাখতে রাখতে কুহু বলল, মন খারাপ কেন? কুহু বোধহয় আগে থেকেই বুঝতে পারল, তবু নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল। কণা মনটা খারাপ রেখেই বলল, বাড়িতে কত আয়োজন। হ্যাঁ ভালো তো। ভালো। অথচ আমার জন্মদিনে সেভাবে কোনো কিছুই হলো না। কদিন আগে কণার জন্মদিন গিয়েছে, কোনো আয়োজন ছিল না। সেভাবে সবাই মিলেমিশে শুভেচ্ছাও জানানো হয়নি। শেষে সন্ধ্যার দিকে দীপ্রভাই একটা কেক নিয়ে এসেছিলেন। সেই কেক পেয়েই কণার কী আনন্দ ছিল। তবু আজ ওর খারাপ লাগছে। ওকে এটা সেটা বুঝ দিয়ে ঘরে পাঠিয়ে দিল কুহু। ঘরে এসে যেই না একটু বিছানায় গা এলাবে অমনি ফোনটা বেজে উঠল। স্ক্রিনের রাগিবের নামটা দেখা গেল। কণা ঠোঁট কামড়ে ফোন রিসিভ করল। হ্যালো, কণা বলছো? নাম্বার আমার, তো আমিই তো বলবো, তাই না? না না, সেটা বলিনি, তবু কনফার্ম হলাম। রাত্রির নাম্বারে কল দিও তো, তাকে সবসময় পাওয়া যায় না। রসিকতার ছলে খোঁচাটা ভালোই দিল রাগিব। ওর মেজাজ খারাপ হলো। কণা ঠোঁট কামড়ে বলল, বলেন, কি বলবেন? রাত্রির সাথে কথা বলবো। আপুকে কল দিন। দিয়েছি, পাচ্ছি না। তুমি ওকে একটু দাও তো। আমি এখন মাত্র রুমে এসেছি, আমি পারবো না। পরে আবার আপুকে কল করিয়েন। এখনই দরকার ছিল। পরে মিটিয়ে নিয়েন।
আমি রোজ রোজ এ কাজ করতে পারবো না। রাগীব বুঝল মেয়েটি সহজ কথাই শুনবে না, ওর কাছেও চাল আছে। ও হেসে বলল, তার আগে শোনো, কল না কেটে মৌন হয়ে রইল কণা। কণা বুঝল রাগীব তাকে চাল দিল, যদিও এ কথা অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নেই। তবু একটা সংকট, লজ্জা থেকে ও হার মানল। রাগ মিশ্রিত সুরে বলল, দিচ্ছি। গুড, এই না হলে ভালো মেয়ে। রাগীব হাসলেও কণা কিন্তু হাসল না। এমনিতেই আয়নার জন্মদিনে এত আয়োজনে তার মন মেজাজ ভালো নেই, তার উপর এই লোক হুমকি দিচ্ছে। রাত্রি শুয়ে আছে, জানালা দিয়ে আকাশে ওঠা বিশাল চাঁদখানা দেখা যাচ্ছে। কুহুর সময় হয়নি এ ঘরে আসার, ও ভার্সিটি থেকে ফিরেই পড়তে বসে গিয়েছিল। রাত্রিপু, হুম। এই ভরা সন্ধ্যা এভাবে শুয়ে আছে কেন? শরীর খারাপ নাকি? শরীর খারাপের কথা বলে ওর হাত দুটো ছুঁয়ে দিতেই কেঁপে উঠল কুহু। জ্বরে নাজেহাল অবস্থা। খুব জ্বর তো? জ্বর? হ্যাঁ জ্বর, তুমি বুঝতে পারছো না? রাত্রি আসলেই টের পায়নি, ওর মস্তিষ্ক আজকাল ঠিকভাবে কাজ করছে না। ও শোয়া থেকে উঠে বসল। কি হয়েছে তোমার? গাল ছুঁয়ে বলল কুহু। রাত্রি ওর দু চোখের দিকে তাকালো, কোনো কথাই বলল না। রাত্রিপু, যা হবার হয়েছে, এখন অনেকটা পথে এগিয়ে এসেছো, আর পেছনে যাবার সুযোগ নেই। রাগীব ভাইয়া মানুষটা ভালো, তোমাকে পছন্দ করে। রাত্রি সামান্য হাসল, বলল, হুম। তুমি কিছু খাবে? স্যুপ খেতে ইচ্ছে করছে, বানাতে পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা যা তবে। ঠিক আছে। রাত্রিকে রুমে রেখে স্যুপ বানাতে গেল কুহু। রান্নাঘরে তখন উপস্থিত হলো আয়ানা। সে ভীষণ ব্যস্ত। কফি খাবো, পানি বসাতো কুহু। কুহু পানি বসিয়ে দিল। আয়না কাপে কফি আর চিনি মিশিয়ে নিয়ে চামচ দিয়ে নেড়ে ফোম তৈরি করে নিল। এ বাড়িতে কফি বিটারও নেই। কুহু কিছু বলল না। এ বাড়িতে অনেক কিছুই তো নেই, তবে শান্তি ছিল, ছিল বাবার ভালোবাসা, কিন্তু এখন সেটাও নেই। ও স্যুপ বানিয়ে নিয়ে সিঁড়িতে আসতেই অরণ্যর সাথে দেখা। অরণ্য এসেছে আজ সকালে। কুহুকে দেখে হাসল। স্যুপ কার জন্য? রাত্রিপুর জন্য, তার জ্বর হয়েছে। কে জানে, কুহু চাইলেই এড়িয়ে যেতে পারত জ্বরের বিষয়টা, তবু ওর বলতে ইচ্ছে হলো। অরণ্য ওভাবেই দাঁড়িয়ে রইল, আর তাকে পাশ কাটিয়ে চলে গেল কুহু। মা হিসেব নিকেশ করছেন। সময় ধীরে চলছে নাকি গতিতে তা বোঝা মুশকিল। হয়তো ধীরে ধীরে চলতে চলতেই বেশ কটা মাস পেরিয়ে গেল। মায়ের হোটেলটার বয়স 3 মাস হয়ে গেল। এই 3 মাসে নানান সমস্যার মুখে পড়তে হয়েছে, তবে এমন না কোনো কিছু থেমে থেকেছে। সব সমস্যার সমাধানও হলো। লাভ একেবারে খারাপ হচ্ছে না রে কুহু। দাম কম রাখায় দিনকে দিন মানুষের আগ্রহ বেড়ে চলেছে। হ্যাঁ, তবে আমাদের এলাকার বাইরেও ক্রেতা তৈরি করতে হবে, তাহলে ব্যবসা তো বাড়বে না। সেই জন্য আমাদের আউটলেট বাড়াতে হবে। ধুর, কি যে বলিস! একটা সামাল দিতে এই অবস্থা, আর কত টাকার বিষয় বলতো। হবে হবে, একটা সময় পর ঠিকই হবে মা। তুমি তো সব পারো, সব মানে সব। ববিতা হাসলেন। তিনি স্বপ্ন দেখতে ভয় পান। সারা জীবন স্বামীর সংসারের জন্য খেটে গিয়েছেন। স্বপ্ন দেখার ইচ্ছে কিংবা সুযোগ কোনোটাই হয়নি। এসব নিয়ে অবশ্য অভিযোগ নেই। ভালোই তো ছিল সব, সুন্দর একটা সংসার ছিল। অথচ একটা মানুষ হারিয়ে যাওয়াতে সব শেষ হয়ে গেল। মা, মেয়ের ডাকে চাইলেন ববিতা। কুহু তাকাতেই তিনি বললেন, সেসব না হয় হবে কোনো এক সময়, তার আগে তোদের দু বোনের একটা গতি করতে হবে। কিসের আবার গতি? আমাদের তো সব ঠিকই আছে। মায়ের কোল থেকে কণা বলল, বুঝিনি আপু, গতি মানে তোর বিয়ে, আমার বিয়ে, মায়ের মাথায় তো সারাক্ষণ এসবই চলে। তো এসব চলবে না, তোরা বড় হয়েছিস না। কুহু মায়ের দিকে চায়, মিনমিন সুরে বলে, আমি বিয়ে করব না, তুমি কনার বিয়ে দাও। কণা এবার মায়ের কোল থেকে মাথা তোলে, বোনের দিকে তাকিয়ে বলে, বললেই হলো নাকি? আমি ওসব বিয়ে টিয়েতে নাই। আমি সবসময় মায়ের কাছেই থাকবো, মায়ের সাথে থাকবো। বাহ, ভালো তো। তুই একাই কেন থাকবি? আমিও থাকবো। সবসময় মাকে নিজের ভাগে নিয়ে নেওয়াটা, তাই না? এটা আর হবে না, বুঝেছিস? মা আমারও সমান সমান। একই সুরে কথাগুলো বলে উঠল কুহুও। দু বোনের এহেন কথায় ববিতার দুটো চোখে পানি চলে এলো। তিনি এমনই একটা স্বপ্ন দেখেছিলেন, তাই তো দীপ্রর সাথে কুহুর বিয়েতে মত দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এতে সবটা সহজ হবে, কিন্তু বিধাতা যা লেখেননি তা ঘটানোর সাধ্য কার? রাত তখন গভীর, সবাই ঘুমিয়ে। ঠক ঠক আওয়াজ হলো। রাত জাগার স্বভাব থাকলেও ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল দীপ্র।
তবে ঘুম পাতলা হওয়াতে খুব সহজেই দরজা ঠকঠক টের পেল। ও উঠে এসে দরজা খুলতেই কুহুকে দেখতে পেল। কিছু বলার পূর্বেই হুড়মুড় করে রুমে ঢুকে গেল কুহু। দীপ্র ভালো মতন চাইল। রুমে তখনও পুরো আলো জ্বলেনি। হালকা টিমটিমে আলোতে মেয়েটিকে ভীষণ চিন্তিত ঠেকছে। কুহু, কিছু হয়েছে? তুই ঠিক আছিস? কথাটা বলতে গিয়ে দীপ্র আনমনেই মেয়েটির গাল ছুঁয়ে ফেলল। সেই স্পর্শে কুহুর সর্বাঙ্গে কম্পন ধরে গেল। ঠিক আছিস তুই? কাঁপছিস যে? ভয় আতঙ্কে কুহুর মুখ থেকে একটা টু শব্দও আসে না। ওর থুতনি ধরে উঁচু করে দীপ্র, এতে করে দুজনের চোখের দৃষ্টি একে অপরকে স্পর্শ করে। বল আমায়, কি হয়েছে? কুহুর দুটো চোখই জ্বালা করছে, ভয়ে শরীর কাঁপছে, গলাও শুকিয়ে এসেছে, কথা আসছে না। পানি খাবি? জবাব না দিয়ে কুহু কেবল মাথা নাড়ায়। দীপ্র দ্রুত পানি ঢেলে দেয়। গ্লাসটি তুলে নিয়ে নিমিষেই 1 গ্লাস পানি পান করে ফেলল ও। বস তুই, ভয় পাবি না। ওকে বসিয়ে বরাবর বসে দীপ্র। কিছু যে ঘটেছে তা বোঝা যাচ্ছে, তবে দীপ্রর কথাই ঠিকঠাক আসছে না। ও চেয়ে থাকে উত্তরের আশায়। কিছু সময় পর কুহুর শরীরে স্থিরতা আসে। ও দীপ্রর দিকে চেয়ে আতঙ্ক নিয়ে বলে, রাত্রিপুকে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। দীপ্র কিংবা কুহু দুজনের মনের ভেতর একটা কথাই চলছিল, রাত্রি পালিয়েছে, আর পালিয়েছে অরণ্যর সাথে। কিন্তু ওদের ধারণা ভুল হলো। ওরা রাত্রিকে খুঁজতে বের হতেই খেয়াল করল মেয়েটি বসে আছে শান্তভাবে কুহুর বাগানে। ওকে দেখে একে অপরের মুখের দিকে চাইল দীপ্র কুহু, তারপর এগিয়ে গেল। রাত্রিপু, রাত্রি চাইল, সাধারণ তার দৃষ্টি। কুহু ওর কাছে এসে বসল। তুমি এইখানে কি করছো? তোমাকে সারা বাড়ি খুঁজে শেষ আমি, আর তুমি কিনা এইখানে এসে বসেছো, অথচ আমি। অথচ তুই কি কুহু? পালানোর বিষয়টা বলতে গিয়ে আটকালো ও। রাত্রি হাসল। দীপ্র কোনো কথা বলেনি তখনও। এত রাতে একা এখানে এসে বসছিস কেন? সতর্ক জবদি খোলা। আমি তো কাছেই বসা, সমস্যা হওয়ার তো কথা না। তাই বলে এইভাবে বেরিয়ে আসবি এত রাতে? কুহু বলতে অন্য কেউ তোকে খুঁজলে তখন তো নানান কথা উঠে যেত। জবাব দিল না। দীপ্রও আর বকল না, তবে কঠোরভাবেই বলল, চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। চিন্তা কেন? চিন্তা হবে না? বাড়ির মেয়ে বাড়িতে নেই, তবে তবে কি দীপ্র ভাই পালিয়ে গিয়েছে ভেবেছ? ওর মুখের কথা কেড়ে নেওয়া হলো। দীপ্র মৌনই রইল। রাত্রি হেসে ফেলল। কুহু চাইল দীপ্রর দিকে। রাত্রিকে কেমন যেন লাগছে। মেয়েটির মাথার ঠিক আছে? রাত্রিকে না পেয়ে আরও বেশি চিন্তা হওয়ার কারণ, অরণ্য এক কাজের বাহানায় রাতির খাবার খেয়েই বাড়ি ছেড়েছে। সেই জন্যই মূলত চিন্তাটা বেশি লাগছিল। দীপ্র নিজের ঘরে যেতে যেতে কুহুকে ইশারা করল আজ যেন রাত্রির সাথে থাকে। কুহুও ইশারায় বোঝালো সে থাকবে। করিডোর পেরিয়ে রাত্রির রুমের সামনে আসতেই রাত্রি হাসল। কুহু সরলভাবে শুধালো, হাসো কেন? তুইও ভেবেছিস আমি পালিয়েছি? কুহু মিথ্যে বলল না, মাথা নাড়ালো। রাত্রি ওর গাল ছুঁয়ে দিল। পালালে খুশি হতি? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কুহুর ভেতরটা কেমন করে উঠল। একটা সময় ও চাইতো রাত্রি আর অরণ্য সব ঠিকঠাক হোক, কিন্তু এখন কুহু চেয়েও সেটা চাইতে পারছে না। সহসাই কুহুর খেয়াল হলো রাত্রির তো জ্বর, ওর গাল ছুঁয়ে রেখেছে। হাতের তালু থেকে তাপমাত্রা গালে অনুভব হচ্ছে। তোমার জ্বর তো কমেনি রাত্রিপু, দেখি তো। কপাল ছুঁয়ে দেখল কুহু। রাত্রির শরীরের তাপমাত্রা অনেকটা বেশি। কুহুর খুব মন খারাপ লাগছে। বুঝেছি, জ্বরের ঘোরে বাইরে চলে গিয়েছো। না, আমি ঠিক আছি, এমনি গিয়েছি, ভালো লাগছিল না। এটাই জ্বরের প্রভাবে। কে জানে, তুই আমার সাথে থাকবি? হ্যাঁ, সমস্যা হবে? আরে আমার কিসের সমস্যা, থাকলে বরং ভালো। আয় তাহলে। রাত্রি আর কুহু লক খুলে কক্ষে প্রবেশ করল। যেতে যেতে রাত্রি খেয়াল করল আয়ানার ঘরে আলো জ্বলছে। একটা লম্বা ঘুমের পর রাত্রির জ্বর নেমে গেল। সকালে নাশতা মিস হয়েছে। বাড়িতে তখনও কাজ চলছে। সবাই এত ব্যস্ত। কুহু আগেই উঠে গিয়েছে। প্রোগ্রামে থাকতে ইচ্ছে করছে না বাহানা দিয়ে কুহু আজ ভার্সিটিও গিয়েছে। এদিকে সব থেকে হাই হতাশ লাগছে কণার। ওর অসহ্য লাগছে। ও বসে আছে বসার ঘরে। রাত্রি 1 কাপ চা হাতে ফিরল। মন খারাপ? কেন? এমনি। এমনি তো না, কারণ তো আছে। আছে একটা। কি? আনায়াপুর এই আয়োজন ভালো লাগছে না। ওর কথার বিপরীতে কিছু বলার পূর্বেই রাত্রির ফোনখানা বেজে উঠল। স্ক্রিনে ভাসল রাগিবের নাম। রিসিভ করছো না কেন? একটা ধ্যানের মতন লাগছিল রাত্রির। কণার কথায় ধ্যান ফিরল। ও হয়তো চাচ্ছিল না রিসিভ করতে, তবে কণা থাকায় রিসিভ করল। থ্যাংক গড। কি? এই যে কল ধরলে, না ধরলে তোমার ওই বিচ্ছু বোনটাকে জ্বালাতে হতো। ওটা তো ভীষণ দুষ্ট। কথাটা শুনতে পেল কণা। ও ফুস ফুস করে উঠল।
এই, আপনি কি বললেন? আমি বিচ্ছু? ওরে বাপরে, তুমি তোমার বোনের পাশেই বসে নাকি? হ্যাঁ, বসা। আপনি আমাকে দুষ্টুও বললেন। এসবের মানে হয় না। আমি ভদ্র বাচ্চা। দারুণ ভদ্র, সেই জন্যই তো। রাগীব পুরো কথাটা বলল না, আটকে গেল। কণা আরও কতক্ষণ ফুঁসফুঁস করে উঠে গেল। ওর ভালো লাগে না। চোখের সামনে আয়ানাপুরের জন্মদিনের এই আয়োজন, আজ কুঞ্জটাও আয়ানার পেছন পেছন ঘুরঘুর করছে। ভালো লাগে না কিছু। সায়েরকে চেয়েও সরানো যায় না, তাই কুহু চেষ্টাটা আর করে না। তবে সায়ের চেষ্টা করে বন্ধুত্বটা আগের মতন করতে। কুহু অবশ্য সাড়া দেয় না। লাবিবা, সায়ের আর কুহু ক্লাস শেষ করে বেরোচ্ছিল। গন্তব্য নতুন এক রেস্টুরেন্ট হয়েছে, সেখানে খাওয়া দাওয়া করা। এরই মধ্যে কুহুর ফোনটা বাজল। দীপ্রর নাম্বার। ও রিসিভ হলো। হ্যালো, কোথায় তুই? আমি তো বের হলাম মাত্র। কেন? পার্কিংয়ের দিকে তাকা। পার্কিংয়ে? বলতে বলতে কুহুর চোখ গেল বাঁ পাশে দাঁড়িয়ে থাকা বড় গাড়িটার দিকে। সেখানে দীপ্রভাই বসে আছেন। চলে আয়। আমি? তুই? আমি তো। তোকে নিতে এসছি, আসবে না? কুহু কি বলবে বুঝল না। এদিকে লাবিবা আর সায়ের তাকিয়ে। কুহু ফোঁস করে দম ফেলে, কল কেটে তাকায় লাবিবার দিকে। কি? চল যাই। আসলে দোস্ত, কোনো সমস্যা কুহু? সায়ের দিকে মুখ কালো করে তাকালো ও। এতে আর দ্বিতীয়বার কিছু বলতে পারল না সায়ের। লাবিবা কুহুর বাহু স্পর্শ করে বলল, কি রে, যাবি না? দীপ্রভাই এসেছেন। বলে ইশারা করল কুহু। দীপ্র এবার গাড়ি থেকে নেমে এসেছে। সাদা রঙের উপর কালো রং দিয়ে ডিজাইন করা একটি শার্ট পরা, ফর্সা ত্বক আর গালজুড়ে ছোট করে রাখা রোমরাজি। সুন্দর পুরুষকে আজ আরও বেশি সুন্দর লাগছে। লাবিবা অদ্ভুতভাবে হাসতেই কুহু চোখ পাকালো। অদ্ভুত এসব কিছুই না ভাই, তুই বেশি বেশি। আমি বেশি বেশি কোনোদিন দেখবো বিবাহ করে বাচ্চা কাচ্চা? লাবিবা, তুই একটা ধুর। আমি আসছি, পড়ে যাব একদিন। ওকে, কোনো ব্যাপার না। বলে সামনের দিকে যেতেই সায়ের বলে উঠল, আরে ও কোথায় যায়? ওর দিওয়ানার কাছে। মানে? আরে, ওর কাজিন এসেছে। সায়ের এবার সে পথে যায়। দেখতে পাই কুহু গিয়ে দাঁড়িয়েছে দীপ্রর পাশে। লম্বাটে দীপ্রর দৃষ্টি কুহুর দিকে, আর কুহুর দৃষ্টি নামানো। দৃশ্যটি সাধারণ হলেও সায়েরের ভেতর পা কেমন করে উঠল। ও শুধু বলল, কুহু তো বিয়েটা করতে চায়নি, বিয়েটা হয়ও নি, তবে এখন কেন গল্প অন্যদিকে যাচ্ছে? দীপ্রর শরীর থেকে দারুণ এক ঘ্রাণ নাকে এসে লাগছে। লুকিং গ্লাসে কুহুকে একাধিকবার দেখল দীপ্র। তারপর শুধালো, আজ ভার্সিটি আসতেই হলো? একটু কাজ ছিল। অনেক গুরুত্বপূর্ণ? কিছুটা। সব কেমন চলছে? ঠিকঠাক। আর শায়ের? এ কথায় কুহু থম ধরে রইল। দীপ্র সামনের দিকে দৃষ্টি রেখে বলল, ও তোকে বিরক্ত করে? না, তবে? কিছু না তো। তোকে তো পছন্দ করে, অথচ ওর সঙ্গ তোকে বিরক্ত করে না? আপনাকেও তো আয়নাপু পছন্দ করে, আপনিও তো তার সঙ্গে বিরক্ত বোধ করেন না। দীপ্র বুঝল কুহু বেশ ভালোই একটা প্যাচ দিয়েছে। ওর কেন যেন ভালো লাগলো। ও হাসতেই কুহুর অস্বস্তি হলো। হাসছেন কেন? তুই চাচ্ছিস শায়নের সঙ্গে আমি বিরক্ত বোধ করি? আজও আমি কেন চাইবো? সেটাও ঠিক, কেন চাইবি? হুম। বলে মুখটা শুকনো করে রাখল ও। দীপ্র ওর দিকে একবার চাইল, তারপর আবারও বলল, লাবিবা কি ইশারা করছিল? চোখ দুটো মুদিত করল কুহু। দীপ্র ভাই এটাও খেয়াল করেছেন। ও কথা কাটাতে বলল, কিছু না, ওসব আপনি বুঝবেন না। আমি বুঝবো না? কথা কাটাতে চাইছিস? উফ, কথা কেন কাটাবো? আপনিও না। আমি কি? জানি না। আবারও হাসল দীপ্র। কুহুকে বিভ্রান্ত করতে ওর ভালো লাগছে। ও এক পলক নজর ফেরালো লুকিং গ্লাসের দিকে। কুহুর এই বিভ্রান্ত, কিছুটা লাজুক মুখশ্রী দারুণভাবে আকর্ষণ করছে। ছুটে আসায় কুহুকে বড়ই ক্লান্ত দেখালো। ওর পরনে সুন্দর একখানা কামিজ। সাধারণ হলেও মেয়েটিকে বেশ মানিয়েছে পোশাকে। হালকা সাজগোজও দেখা যাচ্ছে। দীপ্র ওর দিকে চেয়ে খানিকটা বিস্ময় হয়ে পড়েছিল। এবার তা কাটিয়ে বলল, কুহু? বিভ্রান্ত ভয়ার্ত মেয়েটির মুখশ্রী। এগিয়ে এলো পুরুষটা। হাতখানা বাড়িয়ে দিয়েও দিল না। কুহুর দুটো চোখ প্রায় ছলছল। কাছিস কেন? রাত্রিপুকে পাচ্ছি না। ফোঁস করে দম ফেলল দীপ্র। ওর এমন মুখশ্রী দেখে অনেকটা ভয় পেয়েছিল সে। এবার হেসে বলল, এ ব্যাপার পেয়ে যাবি, এর জন্য কান্নাকাটি করতে হবে না, কোথাও পাচ্ছি না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, তখনকার মতন। আছে কোথাও? কুহুকে আসলেই ভয় পাচ্ছে। ওর মন মানছে না। ওর হৃদয়ে ভীষণ ভয়ে এসে চেপে ধরেছে। বারবার মনটা কেমন করছে। রাত্রিপুকে আজকাল ভীষণ অস্বাভাবিক লাগে। তাই আবারও না খুঁজে পেয়ে বুকটা কেমন করে উঠেছে। সেই জন্যই কি না কোনো কিছু না ভেবেই ছুটে এলো।
দীপ্রর কাছে কেন ছুটে এসেছে এই ব্যাখ্যাটা কুহু নিজেও জানে না। তবে মনে হয় সব সমস্যার সমাধান দীপ্র ভাইয়ের কাছেই আছে। দীপ্র এবার হাতখানা বাড়িয়ে দিল। কুহু চাইল, ইশারায় দীপ্র ওর হাতখানা ছুতে বলল। কুহুও ভদ্রমেয়ের মতন দীপ্র ভাইয়ের হাতখানা স্পর্শ করল। মানুষটার স্পর্শে আলাদা শক্তি আছে। কুহু কেমন বোধ ফিরে পেল। তাকা আমার দিকে। ও তাকালো দীপ্রর চোখ দুটোই। গভীর এই দুটো চোখ আজকাল কুহুকে মুগ্ধ করে, টানে কাছাকাছি। তবে একটা বাধাও খেয়াল হয়। ও নজর ফেরালো। দীপ্র বোধহয় বিরক্ত হলো। মুখ দিয়ে উহু উচ্চারণ করতেই আবারও চাইল কুহু। গুড। কুহু কিছু বলল না, তবে অনুভব করল দীপ্রর হাতের বাঁধন গাঢ় হচ্ছে, যেন ভরসা দিচ্ছে। একটা কথা মনে রাখবি, যাই হয়ে যাক নিজেকে শক্ত রাখতে হবে। কুহু আসলেই বুঝল না কি হবে, কি হওয়া উচিত আসলে। দীপ্র ভাই কি কোনো ইঙ্গিত দিল? ও জানল না, বুঝল না। ওকে সাথে নিয়ে নিচে নেমে এলো দীপ্র। মিউজিকের আওয়াজ তখন বাড়িটাকে আলিঙ্গন করে নিয়েছে। কোনো এক ব্র্যান্ডও এসেছে। আশেপাশের অনেক বাচ্চারাই ছুটে এসেছে বিনা দাওয়াতেই। তবে তাদের প্রতি স্বাভাবিক আচরণই করছে দেওয়ানরা, এটাই তাদের ঐতিহ্য। কুহু আর দীপ্রকে একসঙ্গে নামতে দেখেই আবিদার মনটা কেমন করে উঠল। তিনি স্বামীর পানে চাইলেন। ভদ্রলোক নিজেও গম্ভীর হলেন। দীপ্র, আয় আয়। অতি উল্লাস নিয়ে দীপ্রর দিকে আগালেন আনোয়ার। দীপ্র চাচার আচরণ খেয়াল করল, তবে মুখের স্বাভাবিকতা ধরেই রাখল। তোর জন্যই অপেক্ষায় ছিলাম। দবিরও উপস্থিত ছিলেন। ভাইয়ের আচরণ তার মনের ভেতর একটা দাবানল তৈরি করেছে। তিনি আজ করেছিলেন আজ কোনো এক ঘটনা ঘটবে। এরই মধ্যে রাত্রি শ্বশুর বাড়ি থেকে লোকজন এসে গেল, তাই ভাবনা আর বাড়ল না। কর্তারা সব ছুটলেন তাদের দিকে। দীপ্র আর চোখে দেখল কুহুকে কেমন নেতিয়ে পড়া ফুল লাগছে। তবু ফুল তো সুন্দর সব সময়, নেতিয়ে পড়লেও ফুল সুন্দর। কুহুকেও তেমনই সুন্দর লাগছে। কণা ছিল ভীষণ আমোদে। সারাদিন মন খারাপ থাকলেও এখন সে বাচ্চাদের নিয়ে হৈ হৈ করছিল। বোনের কথাই ছুটে এলো। হ্যাঁ আপু, বলো। মা কোথায় রে? ঘরে। ঘরে কেন আসবে না? কণার মনটা বিষণ্ণ দেখালো। কুহু তখনই ছুটল মায়ের ঘরে। সেখানে মা বাবার ছবি নিয়ে বসে আছেন। তার মন খারাপ, সেই সাথে চোখে জল। মা। চট করেই চোখ দুটো মুছলেন ববিতা। আজ তার হোটেলের ছুটি, বাড়িতেও কাজ নেই, তাই ঘরে বসেছিলেন একাকীভাবে। কুহু এসে মায়ের পাশে বসতেই তিনি হাসার চেষ্টা করলেন। যাবে না তুমি? যাবো তো, তুই আবার আসতে গেলি যে? এখনই যেতাম। মিথ্যে, তুমি আসতে না মা। আসলেই আসতেন না ববিতা। তার ভালো লাগছে না। ভালো লাগবেই বা কেমন করে? শেষবার এই বাড়িতে বিশাল আয়োজন করে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে এই সব মানুষের সাথে তার স্বামীও ছিল। আজ সে নেই। তার না থাকাটা ববিতাকে রোজ একটু একটু করে যন্ত্রণা দেয়। কুহুর ভেতরটা মায়ের মন খারাপ বুঝতে পারে। ওর দু চোখে জল নামে। ও হালকাভাবে মায়ের বাহুতে মাথা এলায়। আমারও যেতে ইচ্ছে করছে না মা। আমার না গেলে কি খুব ক্ষতি হবে বলো? হবে না তো। আমরা না গেলে চাচা চাচি হয়তো খোঁজও করবেন না। আমরা না যাই বরং মা। ববিতার দুটো চোখ এবার ফোয়ারা নামালো। তিনি মেয়ের গাল ছুঁয়ে বললেন, ঠিক আছে, আমরা না যাই, এখানেই থাকি তোর বাবার সাথে। রাগীব অনেকক্ষণ ধরেই রাত্রিকে খুঁজছিল, অথচ মেয়েটিকে দেখাই যাচ্ছে না। কয়েকবার কল করেও পাওয়া গেল না। এই মেয়েটি ফোনের প্রতি এত অবহেলা, কখনোই তাকে কল করে পাওয়া যায় না। বিষয়টি রাগীবকে প্রায় হতাশ করে। তবে মানিয়ে নিয়েছে ও। কিন্তু এখন কি উপায়? মেয়েটিকে দেখতে ইচ্ছে করছে, অথচ তার টিকিটিও দেখা যাচ্ছে না। লাজ লজ্জা ভুলে বড়দের বলবে কিনা সেটা ভাবতে ভাবতেই চোখে পড়ল কণাকে। ও বাচ্চাদের মাঝে হাঁ হি হা করছে। মেয়েটি আসলেই যে বাচ্চা তা খুব ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না। রাগীব ওদের পেছনে এসে দাঁড়িয়েছে। কণা তখন কুঞ্জকে চেপে ধরে বসে আছে। বেচারার পেট নিয়ে মজা উড়াচ্ছে, আর কুঞ্জ মুখটা আলু করে রেখেছে। এবার কুঞ্জর ভারী রাগ হলো। ও ভেঙচি কেটে বলল, কণা আপু, তোমার বিয়ে হবে না। এই কথায় কণা বড় বড় চোখ করে চাইল। কুঞ্জ আবারও বলল, যদিও হয় তবে তোমার বরের পেট হবে বড়, আমার থেকেও বেশি। এই, এটা কেমন হলো? আমার বরের পেট এত বড় হবে বলে অভিশাপ দিচ্ছিস? তুই তো ভারী দুষ্টু। তুমিও দুষ্টু। বলে আবারও ভেঙচি কাটল কুঞ্জ। ভেঙালো কণাও। ওদের মাঝে আবারও হি হা চলতে লাগলো। এবার রাগীব হালকোভাবে কাঁসার মতন ভঙ্গি করল। কণা বিরক্তি নিয়ে পেছনে চাইতেই মানুষটাকে দেখে কেমন একটা ভরকে গেল। বুকে থুথু দিতেই রাগীব দাঁত বের করে হাসল।
আজব মানুষ তো ভাই, বলা নেই ক নেই, এভাবে কাশার কি মানে? পেছনে দাঁড়ানোরই কি মানে? পরের বার বলে কাশবো, ঠিক আছে? আপাতত একটা কাজ করে দাও। পারবো না। রাগীব জানতো এই মেয়ে এ কথাই বলবো, তাই হেসে ওর পাশে বসল। কণা ছিটকে গেল অদূরে। কুঞ্জু ভাইয়া, কেমন আছো তুমি? আমি তো সব সময় ভালো থাকি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া। বলে কুঞ্জর চুলগুলো নাড়িয়ে দিল রাগীব। কণার বিরক্ত লাগছে, এই লোকটা আসেই তাকে জ্বালাতে। ওর নিজের উপর রাগ হচ্ছে। কোন বোধে যে এই লোকটার সাথে মজা নিতে গিয়েছিল। কণা, শোনো কথাটা। শুনতে পারবো না। বুঝেছি, তুমি শুনছো। রাত্রিকে ডেকে দাও তো। আমাকে কি পেয়েছেন বলেন তো? শালিকা, শালিকা পেয়েছি। কিউট শালিকা, যে আমাকে জান ডেকেছিল। আর আর এবার কণার কেমন একটা লাগলো। ও চটপট সোফা থেকে উঠে দাঁড়ালো, মিনমিন সুরে বলল, যাচ্ছি। ওর যাওয়ার পানে তাকিয়ে রাগী ভাসল। মেয়েটাকে দিয়ে ভালোই কাজ করিয়ে নেওয়া যাচ্ছে। কুহু অনেকক্ষণ হলো উপরে গিয়েছে, এখনও আসেনি। এটা খেয়াল করেছে দীপ্র। ও কুহুকে ডাকার জন্য উপরে যেতে নিচ্ছিল, তখনই অদূর থেকে ছুটে এসে হাতখানা চেপে ধরল আয়না। দীপ্র চোখ দুটো বন্ধ করে মুড সামাল দিল। কোথায় যাচ্ছ? এখনই তো কেক কাটবো। আসো আসো। কুহু নেই, ওকে আনতে যাচ্ছে। ওকে অন্য কেউ আনবে, তুমি আসো তো। বলে হাতখানা ধরে জোর প্রয়োগ করতেই এক ঝটকায় হাতখানা সরিয়ে নিল দীপ্র। আয়না বোধহয় আহতই হলো, তবে নিজেকে সামলে নিল মুহূর্তেই। আমি কুহুকে ডেকে আনছি। দীপ্র নিজেও সামান্য বিব্রত হয়েছে। আয়না ছোট বোন হয় কিনা তার সাথে এহেন আচরণ করতে ইচ্ছে হয় না, তবে মাঝে মাঝে বোধ থাকে না। ও চলে যেতেই আয়না ঠোঁট কামড়ে ধরল। মনে মনে কুহুকে গালিগালাজ করতে করতে সামনের দিকে এগোলো। আয়না সব ব্ল্যান করে রেখেছে। দীপ্র উপর থেকে নামা মাত্রই ব্র্যান্ড রোম্যান্টিক একটা গান ধরবে, আর তখনই নাচ শুরু হবে। সেই সুযোগে দীপ্রকেও নিজের সাথে নাচাবেও, আর নাচের মাঝেই ভালোবাসার কথাটা প্রকাশ করবেও। আর দীপ্র ভাইকেও মেনে নিতে হবে আয়নার ভালোবাসা। কিন্তু যদি না মানে, তখন কি হবে? এমন একটা ভয় আয়নার মাঝে সব সময় কাজ করে। তবে ও পজিটিভ থাকতে চায়, পজিটিভ রাখে মনকে। দীপ্র ভাই মানবে, তাকে মানতেই হবে, না মানার কোনো কারণই নেই। কুহুর প্রতি কেবল দয়া দেখানো হচ্ছে, শুধুই দয়া। এসব ভাবতে ভাবতে আয়নার মনটা আবারও ফুরফুরে হলো। ওর প্ল্যান মতনই সব এগোচ্ছে, ভালো লাগছে। ও হাসি খুশিভাবে সব দেখে নিয়ে যেই না পেছন ঘুরল, তখনই আর্তনাদের মতন ডেকে উঠল কণা। চেঁচিয়ে ডাকতে থাকলো ফুপিকে। সালমা বেয়াই বাড়ির লোকদের আপ্যায়ন করছিলেন। কণার ডাকে ফিলে চাইলেন। ছোট মেয়েটার ভেতরে ভয়, ভীষণ আর্তনাদ। ও ভয়ের মধ্যে কোনো কিছু না ভেবেই একগাদা লোকের মাঝে বলে উঠল, ফুপি ফুপি, রাত্রিপু তো পালিয়েছে। দেওয়ান বাড়িতে মাত্রই ঝড় বয়ে গেল। রাগীবের বাড়ির লোকজন যা তা শুনিয়ে গিয়েছে। এতটা অপমান বোধহয় এর আগে কারো থেকে পায়নি দেওয়ানরা, কারো সাহস হয়নি। কিন্তু আজ হয়ে গেল। এর নেপথ্যের রাত্রি মূল হলেও একটা বিশাল ঝড় এসে পড়ল কণার উপর। আর এটা শুরু করলেন আবিদা। তিনি কণাকে দোষ দেওয়ার পর একে একে বাকিরা কথা শুরু করলেন। কণা বুঝল তার কিছু ভুল হয়েছে। ও অতি আতঙ্কে সকলের মাঝেই কথাটা বলে দিয়েছে। ও এই প্রথম চুপ রইল, একটা কথাও বলল না বিপরীতে, বকা খেয়েও না। অথচ দোষটি মেয়েসে, কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। কণার এই মুখশ্রী এই নিয়ে যাওয়া কুহুকে আঘাত করে চলেছে। তবে সান্ত্বনা দেওয়ার মতন এখন সময় সুযোগ যে নেই। ওর মাথাটা ভন ভন করছে। রাত্রিপু এটা কী করলো এটা? এই শেষ সময়ে এসে কুহু আর ভাবতে পারল না। ও চাইল দীপ্রর দিকে। দীপ্র নির্বিকার, যেন এসব হওয়ারই ছিল। এরই মধ্যে বাড়ির সবাই পুলিশে যাওয়ার চিন্তা করে নিয়েছে। রাত্রি একটা চিরকুট দিয়েছে, বলেছে সে পালাচ্ছে, কিন্তু কার সাথে সেটা বলেনি। দেওয়ানরা উত্তপ্ত মস্তিষ্ক নিয়ে এসব ভাবতে ভাবতে পুলিশে কল করতে যেতেই এই ঘটনায় প্রথমবার মুখ খুলল দীপ্র। ও বলল, রাত্রি যথেষ্ট অ্যাডাল্ট, ও নিশ্চয় নিজের ইচ্ছেতেই পালিয়েছে। তুমি কি বলতে চাচ্ছ দীপ্র? বললেন দবির। দীপ্র মুখলার ভঙ্গি কঠোর রেখে বলল, এটাই যে রাত্রি পালিয়েছে। কিডন্যাপ হয়নি যে ওকে খোঁজার জন্য পুলিশ লাগবে। দবির যেন ছেলের চোখ মুখে কিছু একটা খুঁজে পেলেন। এগিয়ে এলেন ছেলের কাছে। দীপ্র নড়ল না, ওভাবেই দাঁড়িয়ে রইল। আমার সাথে আসো দীপ্র। বাবার সাথে চলে গেল দীপ্র। সালমা সোফায় বসে কেঁদে চলেছেন। তিনি ভাবতেও পারছেন না রাত্রি এমন একটা কাজ করেছে। এদিকে আবির পড়েছে আরেক ফ্যাসাদে। হেরার বাড়িতে কিভাবে যেন খবর পৌঁছে গেছে। হেরার পরিবার এমনিতেই এসব বিষয়ে খুব কঠোর। শুধুমাত্র দেওয়ানদের জৌলুসের কারণেই সম্পর্কটি মেনে নিয়েছেন, কিন্তু সেই জৌলুসে যদি কালি পড়ে, তখন তো ঘটনা ভিন্ন ঘটবে। আবিরের মাথা কাজ করে না। ও হেরাকে শান্ত হতে বলে ফিরল বসার ঘরে। উফ, রাত্রি রাত্রি রাত্রি, ও কি করলো এটা?
সবথেকে বেশি ক্ষতি তো হয়েছে আয়ানার। ওর স্পেশাল দিনটা পুরো ঘেটে গেল। ওর আগে ক্ষোভে চিৎকার করে উঠল এবার। এসব ঝামেলা আমার বেলাতেই হয়, এই জন্যই এই বাড়ি আমার ভালো লাগে না, একদমই না। চেপে রাখা রাগ ক্ষোভ প্রকাশের পর সকলে কেমন চোখে যেন ওর দিকে তাকালো। এতদিন আয়ানা যে রূপ ধরে রেখেছিল তার বিপরীত রূপটা হজম হলো না কারোর। তবে কেউ কিছু বলল না। কিছু বলার নেইও আসলে। পরিস্থিতি যে ঘোলাটে। আয়ানার তখনও খেয়াল নেই। ও আরও কিছু বলতে নিতেই আবিদা এসে আটকালেন। ফিসফিস করে বললেন, কি হচ্ছে আয়না? তুমি ভুলে যাচ্ছ এখানে সবাই আছে। এখন চুপ থাকো, তোমার চাচা দীপ্র আসছেন। দীপ্র আর দবির বসার ঘরে উপস্থিত হলেন। ওনাদের মাঝে কি কথা হয়েছে কেউ জানে না। দবিরের চোখ মুখ গম্ভীর। এখানে সবাই মাথা ঠান্ডা করো, চারপাশে যা ছড়ানো ছড়িয়ে গিয়েছে, আর বাড়িও না। তার কথায় সবাই একটু বোধ ফিরে পেল। তবে আহামরি পরিবর্তন দেখা গেল না। সেটাই, সবাই চুপ থাকো তো। কণা, তুই যদি ওভাবে না বলতি তাহলে এটা হতো না। কোনো জ্ঞান কি নেই? আবিদার কথার বিপরীতে দীপ্র বলল, ও ছোট, এত বুঝে করেছে, আর কোনো না কোনোভাবে ঘটনা ছড়াতোই। ওকে দোষ দিয়ে লাভ নেই চাচি। আবিদা থামলেন। এদিকে কণার চোখ থেকে দুবিন্দু পানি নেমে গেল। মাও তাকে বকা দিয়েছে। দীপ্র ওর মাথায় হাত বুলিয়ে কুহুকে ইশারা করল। কুহু এসে কণাকে ভেতরে নিয়ে গেল। বাড়িটা পুরো স্তিমিত হয়ে গেছে। কুহুর মনটা উদাস। রাত্রিপুজে কি এক কাজ করে বসল, এর জন্য অনেকটা ভোগান্তি যাবে। ওর ভালো লাগছে না, মাথা কাজ করছে না, উদাস লাগছে। আবার নিজের কথাও মনে পড়ে যাচ্ছে। সেও তো এর কাছাকাছি ঘটনা ঘটাতে যাচ্ছিল। গায়ে কাঁটা দিল যেন। ভাগ্যিস দীপ্রভাই সেদিন আটকে ছিল। মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করল কুহু। এই মানুষটার প্রতি কৃতজ্ঞতার পাল্লা এত ভারী হয়ে যাচ্ছে। কুহু জানে না কিভাবে ও শোধ দিবে কিংবা দিতে পারবে। ও এসবই ভাবছিল নিজের ঘরে বসে। দরজায় টোকা পড়ল। ও মাথা তুলে চাইল, দেখল দীপ্রভাই এসেছে। রেডি হয়ে নে। এ কথায় ভারী অবাক হলো কুহু। এখন ভোর, বাড়িতে কেউ জেগে ওঠেনি। আবার বলা চলে কেউ তো ঘুমাতেও পারেনি। ওভাবেই সময় কেটে গিয়েছে। হাতে সময় কম কুহু। রেডি হব কেন? বের হব। কোথায়? গেলে দেখতে পাবি। এখন কথা পারিস না, রেডি হয়ে নে। কুহু আর কথা বাড়ালো না। গতকালের পোশাকে শরীরে, তাই শুধু এলোমেলো চুলগুলো ঠিক করে নিয়েই বের হয়ে গেল। গাড়ি চলছে। ভোরের হাওয়া শরীরকে হিম করে চলেছে। মুখটা শুকিয়ে আছে একদম। দীপ্র শুধালো, চা খাবি? মনটা এত সময় চা চা না করলেও চায়ের কথা শুনে এখন চা চা করছে। কুহু মাথা নাড়ল। দীপ্র একটু এগিয়ে গাড়ি থামালো। টং দোকানে তখন চায়ের পানি বসেছে সবে। এখনো মানুষজন আসেনি। লোকটা দাঁত কেলিয়ে হাসল। প্রথম খদ্দে বলে কথা, যত্নটাই আলাদা। দীপ্র 2 কাপ চা দিতে বলে দোকানের সামনে রাখা বেঞ্চে বসল। কুহু তখন অন্য পাশ হয়ে দাঁড়িয়ে। আজ অক্টোবরের 3 তারিখ। এত সকালে অনেক দিন বের হওয়া হয়নি তার। এই পরিস্থিতিতেও আরাম লাগছে। পাশেই বিশাল ক্ষেতের পর ক্ষেত, ফসলে ভরাট। শিরশির বাতাসটা বাহুতে স্পর্শ করতেই কেঁপে ওঠে কুহু। পেছন ফিরে দেখে ওর ঠিক পেছনে 1 হাত দূরে দীপ্র দাঁড়িয়ে। হঠাৎ ঘুরে মানুষটার বৃহৎ বক্ষ দেখে সামান্য ভরকেছে বটে। ও এবার চোখ তুলে চায়, বলে, দুজনের দৃষ্টি মিলে যায়। চা। 1 টাইম কাপটা বাড়িয়ে দেয় দীপ্র। কুহু সেটা হাতে তুলে নেয়। নিঃশব্দে চুমুক বসায়। রাত্রিপুরা কোথায় আছে জানেন সেটা আপনি? জানি। সেখানে যাচ্ছি আমরা? না। তবে? দীপ্র জবাব দেয় না। কুহু আর কিছু শুধায় না। চায়ের কাপে আরও একবার চুমুক বসায়। আবারও শীতল হাওয়া এসে শরীর স্পর্শ করে যায়। কম্পন ধরায় শরীরে, যেন বলে যায় শীতের আগমনের কথা। ওরা চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে গন্তব্যহীনভাবে। খানিক বাদে দীপ্র ডাকে, কুহু। দীপ্রর নাম ধরা ডাকটা বরাবরই আদুরে। এত আবেগ মিশে থাকে তাতে। কুহু দৃষ্টি ফেরায়। দীপ্র না তাকেই বলে, আমাকে ঘৃণা করিস? হঠাৎ এহেন প্রশ্নে কুহু জবাব হারায়। ঘৃণার কথা কেন আসছে এখন ও বুঝতে পারে না। চেয়ে থাকে বিস্মিত হয়ে। দীপ্র মৃদু হাসে। ঘৃণা তো করতে একটা সময়, তাই না? একটা অস্বস্তি গলায় এসে আটকায়। কুহু হাত কচলাতে কচলাতে বলে, করতাম না, আমি আসলেই ভুল ছিলাম। কিন্তু কখনো আপনাদের কারো খারাপ চাইনি আমি। আমার মনে হয়েছিল চাচারা স্বার্থপর, স্বার্থের টানে এসেছে হয়তো কোনো। কুহু আটকে যায়। ওর অর্ধেক কথাটা পুরো করে দীপ্র, বলে, হয়তো কোনো স্বার্থের টানই আমাদের বিয়ে হতে যাচ্ছিল, তাই ভেবেছিস? কুহু বড় করে নিঃশ্বাস নেয়। হ্যাঁ, তাই ভেবেছিল ও। ওর ভেতরটা কেমন করে ওঠে। দীপ্র পুনরায় বলে, তুই ঠিক ছিলি কুহু, একদম ঠিক ছিলি। এ কথার মানে বোঝে না কুহু। অবাক করা নয়নে তাকাতেই জোরালেভাবে ব্রেক কষে দীপ্র।
কুহু ঝুঁকে যেতে নিতেই নিজ হাতের সাহায্যে আটকে নেয় দীপ্র। তারপর ওর দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলে, স্বার্থ ছিল কুহু, স্বার্থ ছিল, স্বার্থ ছিল ভালোবাসার। তোকে ভালোবাসে, কীভাবে কখন ভালোবেসেছে তা টের পায়নি, কিন্তু তোকে হারানোর ভয় সবসময় পেয়েছে, ছোট থেকে পেয়েছে। সেজন্য এতটা আদর রাখতাম তোকে, সবার থেকে বেশি আদরে। ভালোবাসা তো নিয়মহীন গন্তব্য, কোনো নিয়ম করে কি ভালোবাসা যায় বল? বসার ঘরে নীরবতা। বাচ্চা থেকে বুড়ো সবাই উপস্থিত। তাদের মাঝে দাঁড়িয়ে আছে দীপ্র আর কুহু। মাত্রই ফিরেছে তারা। আয়ানার ঘুম ভেঙেছে দেরিতে। গতকাল সবটা মাটি হওয়াতে ঘুম হচ্ছিল না। ভোরের দিকে ঘুমিয়েছে, সেই জন্যই লেট হলো। ও চোখে মুখে হাত বুলাতে বুলাতে নামছিল, সহসাই ওর চোখ গেল বসার ঘরে। সবাই এভাবে জড়ো হয়ে আছে কেন? এই প্রশ্নটি মাথায় আসতে না আসতেই দীপ্রর কণ্ঠটা বেজে উঠল। ও বলল, সরি, তোমাদের চিন্তায় রেখেছিলাম, ইচ্ছে করে কল রিসিভ করিনি। ইচ্ছে করে করেনি মানে? শুধালেন আবিদা। তার মাথা তপ্ত। কুহুকে নিয়ে দীপ্র বের হয়েছিল, এটা ভাবতেই তো মনটা বিষিয়ে যাচ্ছে। তার কথার বিপরীতে দীপ্রর সহজ জবাব, গুরুত্বপূর্ণ কাজ ছিল চাচি, কল রিসিভ করা থেকে ওটা বেশি প্রয়োজন ছিল। এবার মুখ খুললেন আনোয়ার। তিনিও মনে মনে বেশ একটা আশঙ্কায় আছেন, রিস্ক নিতে চাচ্ছেন না আর। তিনি বললেন, যাক গিয়ে সব কথা, আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম ভাইজান। তিনি চাইলেন ভাইয়ের দিকে। দবির ছেলের মতিগতি বুঝে উঠতে পারছেন না। ছেলেকে তার বিশ্বাস হচ্ছে না। ও ঠান্ডা মাথায় যা তা করে ফেলে, যেমনটা ঘটেছে রাত্রিকে নিয়ে। আনোয়ার ভাইয়ের দিকে এগোলেন, বসলেন পাশে। ভাইজান, রাত্রি তো যা করার করেই ফেলল, ওর কথা বাদ। এখন আমার মনে হয় একটু শান্তি প্রয়োজন। আবিরের বিয়েটারও দিয়ে কী হবে তা বোঝা যাচ্ছে না। আমরা দীপ্রর বিয়ে নিয়ে ভাবতে পারি না? দবির কিছু বলার পূর্বেই দীপ্র বলল, চাচুর সাথে আমি একমত। ওর কথায় বসার ঘরের সবার চোখ এদিকে নেমে এলো। আয়ানা তখন ঘটনা একটু একটু করে বোঝার চেষ্টায় আছে। এই বাবার একটা কাজের মতন কাজ করতে চলেছে। ও খুশি মনে এগিয়ে এলো। দীপ্রর পাশে কুহু দাঁড়িয়ে, মাথাটা নামিয়ে রাখা। ওর মেজাজ খারাপ হচ্ছে, তবে ও খারাপ হওয়া মেজাজকে শান্ত করল। আর একটু সময়, তারপরই দীপ্র তার জন্য বরাদ্দ হবে। দবির এখনও কোনো জবাব দেননি। আনোয়ার দীপ্রর থেকে এমন কথা শুনে খুশি হলেন বটে। উঠে এলেন, দীপ্রর বাহুতে হাত রেখে বললেন, বাহ, আমি খুশি হলাম এই জবাবে। তবে বিয়ে নিয়ে। আনোয়ারকে মাঝপথেই থামালো দীপ্র, বলল, চাচু, তোমাদের কষ্ট আমি একটু কমিয়ে দিয়েছি। আনোয়ারের মুখে তখনও হাসি। তিনি ওভাবেই হাত রেখে শুধালেন, কষ্ট কমালে কিভাবে? বিয়ে করে। পুরো বসার ঘরে একটা বোম পড়ল যেন। সকলের চোখ হলো বড় বড়। কেউ কোনো কথা বলতে পারল না। দবির নড়ে চড়ে উঠলেন। দীপ্র পুনরায় বলল, বিয়ে করেছে কুহুকে। সরি, তোমাদের জানাতে পারিনি। সরি? সামান্য সরি? দীপ্র এইটুকু বলে ফেলল এত সহজে? এদিকে কুহুর হাত পা শীতল হবার জোগাড়। ও নড়তেও পারছে না, চুপ করে আছে। ভয় হচ্ছে, কি ঘটে গেছে ভাবতেই তো মস্তিষ্ক জ্যাম লাগছে। আর এদিকে দীপ্র ভাই এত শান্ত, কিভাবে? কুহুর মাথায় আসে না। ও ওভাবেই থাকে, সকলের নজর বাঁচিয়ে মাথা নত করে। সহসাই একটা শীষ বেজে উঠল। সবার নজর পড়ল সেদিকে। জেসমিন তুমুল উল্লাস নিয়ে বলে উঠল, ভাইজান এক্কেবারে সেই একখান কাম করছেন, শীত আইতে না আইতেই। পাশেই ছিল আয়ানা। ওর কথা শেষ করার পূর্বে ধমকে উঠল। এতে করে জেসমিন দমে গেল। সকলের চোখ এদিকেই। ধমক খেয়ে জেসমিন দাঁত কেলিয়ে হেসে বলল, তবা তবা, আমি কিন্তু ওডি বুঝাইনি, মানে আমি তো। আবিদা মেয়ের দিকে তাকালেন। আয়নাকে অন্যরকম লাগছে। তিনি বুঝলেন জেসমিনকে সরানো প্রয়োজন, না হলে যখন তখন আক্রমণের শিকার হবে। তিনি তৎক্ষণাৎ বললেন, জেসমিন তুই যা। কিন্তু খালাম্মা। তুই যা জেসমিন। জেসমিন আর দাঁড়ালো না, চলে গেল বড় বড় কদমে। ও আর একটু অপেক্ষা করলে আয়না নিশ্চিত চটটা বসাত। আবিদা স্বামীর পানে তাকালেন, কোনো কিছুই বুঝলেন না। ওভাবেই চেয়ে রইলেন। এবার মুখ খোলার প্রয়োজন বোধ করলেন দবির। বসা থেকে উঠে দাঁড়ালেন। কুহু, তুই তোর ঘরে যা তো মা। কুহু বিনা বাক্যে চলে যেতে নিচ্ছিল। এটাই যে তার জন্য মঙ্গল। হাত পা যে শীতল হয়ে আছে। ও দোতলার দিকে যাবে তখনই আটকালো দীপ্র, বলল, তোর ঘর মানে? আমার ঘরে যেতে বলেছে, বুঝেছিস? কুহু দাঁড়িয়ে রইল হাবুলের মতন। মুখ থেকে কোনো রা কাটল না। দীপ্র বাবার দিকে চেয়ে বলল, একটু অপেক্ষা করো বাবা, ওকে আমি পৌঁছে দিয়ে আসছি। বাচ্চা মানুষ, নিজের ঘর কোনটা বুঝবে না। দবির কথা বলতে পারলেন না। আশ্চর্য হয়ে রইলেন। তার ছেলে আজ সব সীমা অতিক্রম করে ফেলেছে। চোখ মুখ কঠোর করে রাখলেন তিনি। লম্বা করে শ্বাস নিলেন। সকলকে পিছে ফেলে কুহুর পাশাপাশি এলো দীপ্র, বলল,
আয়, তোর ঘরের সবকিছু আমাদের ঘরে শিফট করে নেব। আমাদের ঘর? কুহুর হৃদয়ে একটা ঝড় বয়ে গেল। দীপ্রভাই কত সহজেই তার ঘরকে ওর ঘর হিসেবেও ভাগ করে নিল। এই প্রথম কুহু বোধহয় ঘরসা পেল। দম নিল বড় করে। দীপ্র আবারও ডাকল, আয়। কুহু পথ আগাতে পারল না। দীপ্র ওর হাতখানা নিজের হাতের মুঠোয় নিল। নড়ে চড়ে উঠল কুহু। এবার পথ চলতে পারল। যেন এই ভরসাটাই দরকার ছিল, যা দীপ্রভাই পূরণ করে দিল। ও দীপ্রর পিছু পিছু এগোচ্ছে, আর সকলের চোখ এদিকেই, বিস্ময় নয়ন জুড়ে। এদিকে জেসমিনের মনটা খুশি খুশি। এই রকম করে বিয়ে সে সিনেমাতে দেখেছে। বাস্তবে দেখার সৌভাগ্য হবে তা কখনো ভাবনাতেও আসেনি। ভারী আনন্দ লাগছে তার। ও বড় করে নিঃশ্বাস নেয়, আড়ালে থেকে বুকে হাত দিয়ে বিড়বিড় করে, এই না হইল বেড়া মানুষ, শীত আইতে না আইতেই কামটা কইরা লাইছে, তাও কিনা নিজের চাচাতো বোন রে। তার মানে রোমান্সটাও। ওর বিড়বিড় শেষ হলো না, তার পূর্বেই ডেকে উঠল আয়ানা। ডাক পেয়ে ছুটল জেসমিন। ও যাওয়া মাত্রই ঠাস করে চড় পড়ল গালে। জেসমিন গালে হাত দিয়ে বলে উঠল, এইটা কি হইল আপা? কুহু আভারে বিয়া করলো দীপ্রভাই যান, আর চর খাইলাম আমি। রাগে গজগজ করছে আয়ানা। ও কটমট করে বলল, তোকে মা এখানে কেন এনেছে জেসমিন? তুই আমার লোক নাকি ওদের? আর আমার দু চোখের সামনে আসবি না জেসমিন, দূর হ বলছি। জেসমিন বুঝল আয়ানার মাথায় সমস্যা। এর আগেও মনে হতো, কিন্তু আজ ও একেবারে নিশ্চিত হয়ে গেল। না হলে দীপ্র কুহুর বিয়েতে সে কেন চর খেল? ও আর দাঁড়ালো না। দ্বিতীয় চর খাওয়া ইচ্ছে নেই, তাই চলে গেল স্থানটি থেকে। হোটেলে ঝামেলা হয়েছিল, সেই জন্য ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলেন ববিতা। কুহু কিংবা কণা কারো সাথেই কথা বলে যেতে পারেননি। ভেবেছিলেন মেয়ে দুটো ঘুমাচ্ছে, তাই বিরক্ত না করাই ভালো। সকাল হতেই নাস্তার টেবিলে হলো বিপত্তি। কুহু আর দীপ্রকে পাওয়া যাচ্ছিল না। একসাথে না পাওয়াতে সন্দেহ ছিল দুটিতে একসঙ্গে আছে, কিন্তু সমস্যা হলো কল করেও দুজনের কাউকেই পাওয়া যাচ্ছিল না। সবাই মোটামুটি চিন্তাতেই ছিলেন। না বলে কয়ে বাড়ির দুই ছেলে মেয়ে হাওয়া। তার উপর গতকাল থেকে কম ঝামেলা তো চলছে না, একটা অস্থিরতা চলছিল। সবাই চিন্তায় বসেছিল বসার ঘরে। অমন সময় বাড়িতে উপস্থিত হলো দুজনে। সকাল থেকে এখনও অবধি ঘটে যাওয়া সব ঘটনাই ববিতার নিকট অজানা। তিনি কাজ করছিলেন, মাত্রই ঝামেলাটা মিটিয়ে বসেছেন। সাগর ছুটে আসছে। ওকে দেখেই ববিতা চেঁচালেন, আসতে হায়, এভাবে ছোটাছুটি করছিস কেন? তোকে নিয়ে তো সমস্যার শেষ নাই সাগর। কোনো কাজই ঠিক মতো করিস না। আমি না এলে তো বিশাল ঝামেলা করে ফেলেছিস। সাগর এসে হাঁপাতে লাগলো। হাঁপানো শেষ হতেই বলল, কাকি, কাম তো একখান হয়ে গেছে। সাগরের প্রতি এমনিতেই বিরক্ত ববিতা। কোনো কাজেরই ঠিক নেই, সব কাজেই ঝামেলা থাকে। তিনি ওর কথা সেভাবে কানে নিলেন না। নারকেলগুলো সব ঠিকঠাক আছে কিনা তা দেখতে লাগলেন। শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। এই সময়ে পিঠার ব্যবসা লাভজনক, তাই নারকেল আনিয়েছেন বস্তা ভরাট করে। ও কাকি, কথাটা শোনেন। বল, শুনছি আমি। দীপ ভাই তো বিয়ে করছে। এই কথাই ববিতা থামলেন, বিরক্তি নিয়ে বললেন, সকালে ঝামেলা করছিস, এখন রোদ মাথার উপরে উঠতে না উঠতেই মাথার পোকা আবার নাড়া দিয়ে গিয়েছে। তোর কি আর কোনো কাজ নেই সাগর? কাকি, কথাটা বিশ্বাস করতেছেন না? আচ্ছা, করলাম বিশ্বাস। তা কাকে বিয়ে করলো দীপ্র? আবার কারে? কুহু আফারে। ববিতার হাত থেমে গেল। তিনি থমকে গেলেন। সাগর হতাশ হয়ে বলল, বিশ্বাস করলেন না? আমি মাত্রই খবর পাইছি। জেসমিন আছে না, আপনাগো বাসায় থাকে এখন। ওই তো আমার গার্লফ্রেন্ড হয়। বেচারি দুঃখ করে বলতেছিল বিয়া করলো দীপ্র ভাই আর কুহু আফা, অথচ আয়ানা আফার হাতে চর খাইলো। ওই কোন তো এটা কোনো কাম হইল? ঘরে প্রবেশ মাত্রই নাকে দারুণ এক ঘ্রাণ পৌঁছালো। এই ঘরে দীপ্রর আলাদা ঘ্রাণ পায় কুহু, আগেও পেয়েছে, তবে আজ যেন তীব্রতা বেশি। ও দাঁড়িয়ে যাওয়াতে দীপ্র বলল, মিসেস দেওয়ান, কলো করে বাকিটা পথ পৌঁছে দেব? কুহু ঘোর ভেঙে হাবুলের মতন চাইল। ওর মুখটা ভীষণ শুকনো, চা বাদে পেটে তেমন কিছুই পড়েনি। কি থেকে কি হয়ে গেল ভাবতেই শরীর শিরশির করে উঠল। দীপ্র বুঝি ওর হৃদয়ে সব কথাই বুঝতে পারল। ক্ষুধা পেয়েছে না? বাইরে থেকে কিছু তো খেলি না, কিছু আনতে বলি। ওয়েট। দীপ্র বের হতে নিতেই কুহু ডেকে উঠল। দাঁড়ালো দীপ্র, ফিলে বলল, কি? তখন কি বলেছিলেন? কি বলেছে? মিসেস দেওয়ান। তো আমি তো আগে থেকেই দেওয়ান। এবার দীপ্র একটু ভাবুক হওয়ার ভান করল। কুহু যেহেতু ওর থেকে উচ্চতারও বেশ অনেকটা ছোট, তাই খানিকটা ঝুঁকে চোখের বরাবর চোখ রাখল। কি শুনতে চাচ্ছিস কুহু? কিভাবে ডাকবো বল?
বেবি জান নাকি সোনা পাখি? এবার কুহুর চোখগুলো বড় হয়ে গেল। ও তো এসব বোঝাতে চায়নি। ও দ্রুতই পেছন ফিরে নিল। দীপ্র হেসে বলল, আমি ডাকলে তুই সহ্য করতে পারবি না কুহু। তে যতটুকু সুযোগ দিচ্ছে নিয়ে নে। পরে ওর কথাটা পূরণ হওয়ার আগেই দরজার কাছে একটি ছায়া পড়ল। দীপ্র থেমে গেল। টান টান হয়ে দাঁড়াতেই দেখল আয়ানার প্রবেশ ঘটেছে। কোনো রকম অনুমতি ছাড়াই সে প্রবেশ করেছে ঘরে। দীপ্র নিজেকে নরম রাখতে পারল না। কঠিন সুরে বলে উঠল, ঘরের প্রবেশের আগে অনুমতি দরকার হয় না আয়না, এটা ভদ্রতা। আয়ানার গলায় কান্না এসে জমেছে। ও সহসাই বলে উঠল, ভদ্রতা ভদ্রতা মাই ফুট। মেয়েটার আচরণ নিয়ে স্বাভাবিক নয় তা ভালোই বুঝল দীপ্র। চোখ মুখ কঠোর রেখেই বলল, ঘরে যায় না, কোনো রকম অভদ্রতা চাইছি না। এবার ওর দু চোখ থেকে পানি নেমে এলো। কুহুর দিকে চেয়ে বলল, ভদ্রতা করতে গিয়ে তো সবটা হারালাম আমি। আমার থেকে সবটা কেড়ে নিল কুহু, সবটা কেড়ে নিল ও। কুহুর হৃদয়ে ভয় ছিল, খানিকটা দোমনাও ছিল। তবে এই দোমনা কাটিয়ে সম্পর্কটিতে হ্যাঁ বলেছে সে। কিছুটা অপরাধ বোধ কাজ করছে। আয়নার মুখশ্রী দেখে তা আরও বেড়ে গেল। আয়না কুহুর বরাবর এসে বলল, তোকে বলেছিলাম কুহু, তুই শুনলি না আমার কথা। দীপ্র ভ্রু কুঞ্চিত করে তাকালো। ও এবার বাঁধ সাজল। কুহুর বরাবর এসে বলল, কুহু এখন শুধু তোর কাজিন নয় আয়না, ও আমার স্ত্রী। আর তোর হাতের সাহায্য থামিয়ে দিল আয়না। দীপ্র থামল, বোঝার চেষ্টা করল। আয়না চোখের পানি মুছে নিয়ে চাইল দীপ্রর দিকে। দীপ্রর চোখে কোনো ব্যথা নেই, অনুভূতি নেই। আয়নার কান্নাটা বেড়ে গেল। হুট করেই ঝাঁপিয়ে পড়ল দীপ্রর বুকে। কুহু পিছিয়ে গিয়ে দুপা। দীপ্র দুহাতে আয়নাকে সরালো। কি হচ্ছে কি আয়না, মাথা গেছে তোর? হ্যাঁ গেছে, মাথা গেছে আমার। তুমি তো বুঝতে আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি। তুমি তো জানতে সবটা। তবে কেন করলে এমনটা? আয়না চেঁচিয়ে উঠল। কুহু পিছিয়ে গিয়ে একদম দেয়ালের সাথে মিশে রইল। ওর কেমন একটা অনুভূতি হচ্ছে, খারাপ লাগা, একই সাথে ভয়ও হচ্ছে। এই অনুভূতি বিরল। দীপ্র আয়নার মাথায় হাত রাখল। আয়না, আমার কথা শুন তুই। কোনো কথাই শুনবো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে চাই আমি। দীপ্র চাইল কুহুর দিকে। মেয়েটি এলোমেলো, আয়নাও পাগল পাগল। দীপ্র আবারও বলল, আয়না, এমন অবুঝের মতন কেউ করে? বল, তুই বোঝার চেষ্টা কর প্লিজ। আয়না কাঁদতে লাগলো। পিছিয়ে গিয়ে নিজের চুল টেনে ধরল। নিজেকে দোষ দিয়ে বলল, আমি দেখতে খারাপ? বলো, খারাপ আমি? তবে কেন চাইলে না আমায়? দীপ্র নিজেও অসহায় বোধ করল। আয়নার বদলে অন্য কোনো মেয়ে হলে সমস্যা হতো না, সামলে নিত পরিস্থিতি। কিন্তু আয়না তো ওর বোন হয়, স্নেহের, আদরের। কান্না নিয়েই কক্ষ থেকে বের হলো আয়না। দীপ্র চাইল কুহুর দিকে। কুহু কেমন একটা হয়ে আছে। দীপ্র ফোঁস করে দম ফেলল। এগিয়ে এলো কুহুর কাছে। হাত বাড়িয়ে বাহু স্পর্শ করতেই ঘোর ভেঙে বেরিয়ে এলো কুহু। দীপ্র বলল, ঠিক আছিস? আছি বলে খুব একটা সময় পেল না কুহু। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে এলো, মায়ের গলা। কুহু চাইল দীপ্রর দিকে। দীপ্র ওর গাল ছুঁয়ে বলল, সব ঠিক আছে, একদম ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ওরা নিচে এসে দেখল ববিতা এসেছেন। নারীটি উন্মাদ হয়ে আছেন। কুহু আসা মাত্রই চর বসাতে গিয়েছিলেন, তবে পারলেন না দীপ্রর হস্তক্ষেপে। চাচি, ওকে মেরে লাভ কি? দীপ্র, আমি আমার মেয়ের সাথে বুঝবো, তুমি এখানে আসবে না। আসবো চাচি। কুহু তোমার মেয়ে হলেও এখন আমার বউ। এক ঘর লোকের সামনে কথাটা বলল দীপ্র। কুহুর দু চোখ বেয়ে পানি নেমে যাচ্ছে। ববিতা মেয়ের দিকে চাইলেন, তারপর চাইলেন দীপ্রর দিকে। বললেন, এসব কি নাটক এসব? ওর বাবা নেই বলে যা ইচ্ছে করবে তোমরা? বিয়ের আয়োজন করাবে, তারপর বিয়ে ভেঙে দেবে, আবার না জানিয়ে বিয়ে করবে? তোমরা কি পেয়েছো আমাদের? দীপ্র জবাব সাজাতে পারল না। কুহুর ভারী অসহায় লাগছে, তবে চোখ তুলে চাইতেও পারছে না। বৃদ্ধা এখানেই উপস্থিত। ববিতা ছুটে গেলেন শাশুড়ির নিকট। আম্মা, আর কত সইতে হবে বলেন? অপমান অপদস্থ হওয়ার পরও আমি চুপ ছিলাম, কিছুই তো করিনি। একসাথে সংসার করে চলেছি, সব সয়ে যাচ্ছি, অথচ প্রতিবার আমাদের সাথে এমন হচ্ছে। আজ আমার স্বামী নেই বলে যে যেভাবে পারবে নাচবেন, তো আমি মানব না, একদমই মানব না। বৃদ্ধা নিজেও কথা খুঁজে পেলেন না। চেঁচামেচি পেয়ে নিচতলায় এসেছেন আবিদাও। তিনি এসে শেষ কথাগুলো শুনলেন। আয়ানা ঘরে দরজা দিয়ে আছে, কেঁদে চলেছে সমানে। মেয়েটির এমন রূপ তিনি নিতে পারছেন না। ভীষণ রাগ হচ্ছে।
তার উপর এসব কথা শুনে সেই রাগের আগুনে ঘি পড়ল যেন। তিনি জ্বলে উঠলেন। এসব ইমোশনাল খেলা বন্ধ করো ববিতা। তোমার মেয়ে এতদিন খেলেছে আর আজ তুমিও শুরু করলে। ববিতা জল ভরা চোখে চাইলেন, কিছুই বুঝলেন না। দীপ্র বোধ করি বুঝতে পারল, তাই বাধা দিতে চাইল। চাচি, আর কোনো ঝামেলা নয়, একটুও না। আমি কোনো বাধা শুনবো না দীপ্র, আমার আর কোনো পিছু টান নেই। চাচি, কি লুকাতে চাইছিস দীপ্র? মেজ আপাকে বলতে দে। দীপ্রকে আটকানেন ববিতা। দীপ্র তব শুনল না, আবিদার দিকে এগিয়ে বলল, চাচি রিকোয়েস্ট করছে। ববিতা এবার আরও জোর দিলেন, এগিয়ে এসে বললেন, আমার মেয়ে ইমোশনাল খেলেছে, কি বোঝাতে চাইছো? সেটা নিজের মেয়েকেই জিজ্ঞেস করো। ববিতা চাইলেন মেয়ের দিকে। কুহু মুখ দিয়ে একটা রাও করছে না, পাথর হয়ে আছে। দীপ্র বুঝল আজ আর রক্ষা নেই, কিছু করার নেই। ও এসে দাঁড়ালো কুহুর পাশে। আবিদা এবার মুখ খুললেন, কুহুর দিকে দৃষ্টি রেখে বললেন, বিয়েটা দীপ্রর নয়, তোমার এই গুণবতী ভোলা ভালা মেয়ের জন্যই ভেঙেছে। ববিতা বুঝলেন না উপস্থিত বাকি সদস্যেরাও। কারো কোনো কথা নেই, সবাই থেমে আছে। আবিদা তিরস্কার করে বললেন, কুহু তো বিয়ের দিন পালাতে চাইছিল, জিজ্ঞেস করো আমি মিথ্যে বলেছি কিনা। পুরো বসার ঘরে বিস্ফোরণ হলো কথাটা। কুহুর চোখ থেকে একটা বিন্দু জল নেমে গেল। ববিতা মেয়ের নিকট আসলেন, অবিশ্বাস ভরা কণ্ঠে শুধালেন, এসব কি কুহু? কুহু চাইল মায়ের দিকে। মমতাময়ী মা, দু চোখে ঘুম না হওয়ার ছাপ, শরীর জুড়ে ক্লান্তি, ব্যথা অন্তরে। মায়ের চোখের দিকে চেয়ে কুহু আর কথা বলতে পারল না। ববিতার দু চোখে অবিশ্বাস, বুকের ভেতর হাহাকার। কুহু ছোট করে ডাকল, মা। চুপ, একদম চুপ। এই মুখে মা ডাকবি না আমায়, একদমই ডাকবি না বলে চিৎকার করে উঠলেন তিনি। কুহু আবারও ডাকল, মা। ববিতা ঘৃণা ভরা নয়নে চাইল। দীপ্র পরিস্থিতি সামাল দিতে বলল, চাচি কথাটা শোনো। তিনি শুনলেন না একটাও শব্দ। ভীষণ ঘৃণা হচ্ছে নিজের ওপর, নিজের গর্ভের ওপর। লজ্জা হচ্ছে, এতগুলো মানুষের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে। তিনি আর দাঁড়াতে পারলেন না, ছুটে পালালেন নিজের ঘরে। তার পেছন পেছন ছুটে গেল কণাও, কান্না তার দু চোখ জুড়ে। কুহু এবার শব্দ করে কেঁদে ফেলল। দীপ্র খুব অসহায় অনুভব করছে। ও চাইল কুহুর দিকে, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না। কুহুর ভুলটা দীপ্র জানে, তবে যাকে ভালোবাসা হয় তার ভুলটা হজম করে নেওয়া যায় সহজেই। দীপ্র তাই করেছে। ও চোখ দুটো মুদিত করে নিজের ভেতর শক্তি জোগাড় করল। ও কখনো চায়নি কুহুকে ভালোবেসে বাকিদের প্রতি কঠোর আচরণ করতে। চেয়েছে সবাইকে সঙ্গী করে কুহুকে বুক পকেটে রেখে একটা জনম কাটিয়ে দিতে, কিন্তু সত্য হলো এ সম্ভব নয়। দীপ্রর মেজাজ আসলেই খারাপ হলো। ও নিজের রাগটা সামাল দিতে ব্যর্থ হলো। অনেকটা গর্জে উঠে বলল, চাচি মনে করেছিলাম তুমি আমার কথা শুনলে না। আর কুহু যা করেছে তা তো আমার সাথে করেছে। আমি মেনে নিতে পারলে তোমাদের সমস্যা কোথায়? তোমরা কেন এই বিষয়ে ঝামেলা করবে? আমার আর কুহুর মাঝে তোমরা কে ঝামেলা করার? আবিদা বিস্মিত হলেন। দীপ্রর নম্রভদ্র আচরণে তিনি অভ্যস্ত। ছেলেটাকে এমন গলায় কথা বলতে দেখেননি তিনি। দীপ্র, এভাবে বলতে পারলি তুই? চাচি, তোমাদের প্রতি সম্মান রেখেছে সবসময়, তাই বলে কুহুকে এইভাবে অপমান করার অধিকার তো তোমাদের কারো নেই। কারণ নেই বলে দীপ্র একটু থামল। সমস্ত ঘরে চোখ বুলিয়ে বুক ভরে দম নিল। হাতের মুষ্টি শক্ত করে বলল, আমি দীপ্র দেওয়ান প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রী কুহু দেওয়ানকে কেউ তিল পরিমাণ কষ্ট দিলে তাকে সবার আগে আমার মুখোমুখি হতে হবে। একটা প্রকাণ্ড সমীরণ এসে পড়ল ঘরটায়। দীপ্রর এই রূপটা প্রায় সদারই অচেনা। ও নম্রভাবে কথা বলিয়েছে সবসময়, আজ যেন তার বিপরীত আচরণ দেখা যাচ্ছে। দবির নিজেও ছেলেকে চিনতে ব্যর্থ। দীপ্রর রাগ ক্রমশই মাথায় চড়ে যাচ্ছে। ও পুনরায় হিস হিস করে বলে, আর এতদিন যা বলিনি তা বলছি। আয়না অলরেডি অনেকগুলো অন্যায় করেছে, সেগুলো আমি দেখেছি। চুপ করে শুয়ে গেছে, কিচ্ছু বলেনি, কারণ স্নেহ করি, কিন্তু সে স্নেহের জায়গাটা কুহুর থেকে বেশি নয়। শোরগোল পেয়ে আয়ানা নেমে এসেছিল। এসেই এই কথাটা শুনল। কুহু খানিক আগেই দোতলায় উঠে গিয়েছে। দীপ্র দোতলার পথে আগালো। মাঝে আয়ানার মুখোমুখি হল। কান্নাকাটিতে চোখ মুখের বেহাল দশা, তবে আর মায়া হলো না ওর। ও বরং কঠোরভাবে বলল, এতদিন ভালো রূপ দেখিয়েছে আয়না, এবার আর পারবো না। তোকে নিষেধ করেছিলাম, স্নেহ করে বেঁধে অনেক অপরাধ ক্ষমাও করেছিলাম। বিপরীতে তুই
দীপ্র আর কিছু বলল না, চলে গেল। আয়ানা ওভাবেই দাঁড়িয়ে রইল। কি থেকে কি হয়ে গেল, সবটা এলোমেলো। সত্যি কি সব দোষ তার? সে খারাপ? মায়ের ঘরের দরজায় এসে কান্নায় ভেঙে পড়েছে কুহু। বারবার বলার পরও মা দরজা খুলছেন না। দীপ্র এসে দেখল মেঝেতে বসে চিৎকার করে চলেছে ও। মেয়েটির কান্না দীপ্রর হৃদয়ে এসে আঘাত করে চলেছে। ও বসল কুহুর পাশে, ডাকল আদুরে ভাবে।